পাঠশালায় প্রতিদিন এর নতুন একটি ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর 6 দাগ থেকে অঙ্কগুলো করব। তার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা পার্ট 1 অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে নেবে, তারপর তোমরা সেকেন্ড পার্টটা দেখবে। তাতে তোমরা অনায়াসে এই ভিডিওগুলো বুঝতে পারবে। পার্ট 1-এ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা খুব বিস্তৃতভাবে আলোচনা করেছি। ঠিক আছে, চলো আমরা এবার শুরু করি। দেখো 6 দাগের অঙ্কগুলোতে কী বলছে। 6 দাগের অঙ্কগুলোতে বলেছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে অঙ্কগুলি থেকে আমরা শুধুমাত্র অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্মটাই লিখব। ঠিক আছে, আমরা কিন্তু ওখানে এক্সের কোনো মান বের করব না। ঠিক আছে, চলো এবার 6 দাগের 1-এর অঙ্কটা করব। দেখো এখানে কি বলছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো ধরে নাও এটা হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র। ঠিক আছে, এটা হয়ে গেল একটা আয়তকার ক্ষেত্র। এর আনুভূমিকভাবে যেটা আছে সেটা হচ্ছে তোমার দৈর্ঘ্য। এটা একটা নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, আর উলম্বভাবে যেটা আছে সেটা হয়ে যাচ্ছে প্রস্থ। তাহলে এই প্রস্থটাকে যদি আমি এক্স ধরি তাহলে দৈর্ঘ্যটা 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্যটা আমার অটোমেটিক্যালি এক্স প্লাস 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই আমি অঙ্কের ভাষায় লিখে নিচ্ছি। ধরি আয়তকার ক্ষেত্রটির প্রস্থ হবে কত হবে, এক্স মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হয়ে যাবে বলো, দৈর্ঘ্য হবে 3 মিটার বেশি, মনে হচ্ছে এক্স প্লাস 3 মিটার। এবার বলেছে যে আয়তকার ক্ষেত্রটির কর্ণের যেটা দৈর্ঘ্য হবে সেটা হবে 15 মিটার। আচ্ছা বলতো কর্ণ কোনটা হবে। দেখো এ বি থেকে এ ডি থেকে বি পর্যন্ত বা এ থেকে সি পর্যন্ত এই দুটি বিন্দুকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেটাই হয়ে যাবে এর কর্ণ। তো ধরো এটা হয়ে গেল, বিডিটা হয়ে গেল একটা কর্ণ। তাহলে আমরা আয়তকার ক্ষেত্রে কর্ণের ফর্মুলা কি জানি, আমরা আয়তকার ক্ষেত্রে কর্ণের ফর্মুলা জানি আন্ডাররুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আচ্ছা জানো এই ফর্মুলাটা এলো কোথায় থেকে, চলো সেটা নিয়ে একটু তোমাদেরকে আমি বলে দিই। দেখো এখানে বিডি যে কর্ণটা আছে সেটা এই আয়তকার ক্ষেত্রটিকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করেছে, এবং ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই দুটি ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা এ কোণটার সমকোণ আর এই ত্রিভুজের সি কোণটার সমকোণ, এবং সমকোণের অপোজিটে যে সরলরেখাটা আছে এটি হচ্ছে এর অতিভুজ। আর আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি যে অতিভুজ সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো এ বি ডি, এখানে এই ত্রিভুজটার কথা যদি আমি বলি তাহলে এর অতিভুজ হচ্ছে বিডি। তাহলে এখানে বিডি ইকুয়াল টু কী হয়ে যাবে বলো, লম্ব স্কোয়ার। এটাকে যদি তাহলে এডিটাকে যদি লম্ব ধরে নিই তাহলে হয়ে যাবে এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে এ বি স্কোয়ার। আর এখান থেকে তোমাদের কর্ণ সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারের ফর্মুলাটা এসেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা অঙ্কটাকে করি। দেখো তাহলে এখানে লিখছি আয়তকার ক্ষেত্রটির কর্ণ কত আছে, সমান 15 মিটার। ঠিক আছে, আর আমরা আয়তকার ক্ষেত্রটির কর্ণ এখনই কি বললাম সূত্রটা, আন্ডাররুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা সমানই তো 15 মিটার, এটা সমান 15 মিটার লিখে দিলাম। তাহলে লিখো আন্ডাররুট দৈর্ঘ্য সমান কত আছে, এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার সমানই হচ্ছে 15 মিটার। ঠিক আছে, এবার কি করব, এই আন্ডাররুটটাকে আমরা তুলে দেবো। আন্ডাররুটটাকে তোলার জন্য কি করব, ইকুয়ালের সাইনের ওইদিকে যে সংখ্যাটা থাকবে তার মাথায় আমরা স্কোয়ার লাগিয়ে দেবো। তাহলে লিখছি এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আন্ডাররুটটা ওঠানোর জন্য কি করব, এখানে 15-এর মাথায় আমি স্কোয়ার লাগিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার মানে হচ্ছে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী হয়,
তার হোল স্কোয়ারের ফর্মুলা হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এই ফর্মুলাটাই আমি এখানে পুট করে দিচ্ছি। তাহলে লিখছি এক্স স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3-এর স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ারটা যেমন ছিল আমরা সেরকম লিখে দেবো। আর এদিকে কি আছে 15-এর স্কোয়ার, 15-এর স্কোয়ার মানে হচ্ছে 15কে 15 দিয়ে গুণ, মানে 15কে দুবার গুণ করবো আর 15কে দুবার গুণ করলে হয়ে যায় 225। ঠিক আছে, এবার দেখো তো দেখো এবার এক্স স্কোয়ার প্লাস ক্যালকুলেশন করে নিচ্ছি 2 3 6, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6x প্লাস 3-এর স্কোয়ার মানে 3কে দুবার গুণ করলে হয়ে যাবে 9 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো, এখানে হয়ে যাবে 225। ঠিক আছে, এবার দেখো এখানেও এক্স স্কোয়ার আছে এবং এখানেও এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার যোগ করে কত হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার যোগ করে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার। আর এখানে আছে প্লাস 6x, এবার এখানে আছে প্লাস 9। এবার প্লাস 225টাকে যদি আমি এই দিকে তুলে নিয়ে আসি তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস 225 আর সমান চিহ্ন এদিকে কিছুই নেই মানে 0 আছে। ঠিক আছে, এবারে পরবর্তী অংশটা আমি তোমাদেরকে এখানে করে দিচ্ছি। দেখো এবার তাহলে দেখো 2x স্কোয়ার কী আছে এবার প্লাস 6x, এবার প্লাস 9 আছে 225 মাইনাস আছে 9 থেকে যদি 225 আমি মাইনাস করি দেখো মাইনাস 225 আর আছে প্লাস 9, 9 6 15। ঠিক আছে, এখানে হয়ে গেলো 1 আর এখানে হলো 2, মাইনাসে পাওয়ার বড় ওই জন্য মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 216 আর এখানে ইকুয়াল দিয়ে কত আছে 0। এবার দেখো কোনো কিছু কমন যাচ্ছে কি, এখানে কিন্তু 2 কমন যাবে, দেখে নাও এখানেও 2 আছে, 6-এর মধ্যে 2 আছে আর 216-এর মধ্যেও 2 আছে। তাই 2 যদি আমি এখানে কমন নিই তাহলে পড়ে থাকবে কত এক্স স্কোয়ার প্লাস 2 কততে 6, 2 3 6, কমন মানে কিন্তু ভাগ, এটা বলেছিলাম, মাইনাস 2 1 2 আর 2 8 16 ইকুয়াল টু 0। এবার কি করবো বলো, এই 2টাকে আমি সমান চিহ্নের ওইদিকে ট্রান্সফার করে দিচ্ছি। দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0/2, এটা এর সঙ্গে গুণের আকারে ছিল, তাহলে এইদিকে এলে ভাগের আকারে হয়ে যাবে। তাহলে লিখো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 আর 0-র সঙ্গে যেটা ভাগ করবো তার ভ্যালু 0 হয়ে যাবে। দেখো এই যে সমীকরণটা বেরোলো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণে যে আমাদের রূপটি ছিল সেই রূপটির সঙ্গে ম্যাচ হচ্ছে নাকি দেখো তো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এটার সঙ্গে এটা পুরোপুরি ম্যাচ হয়ে যাচ্ছে। আর তার মানে এটাই হয়ে গেল আমাদের আনসার, কারণ আমাদেরকে বলেই দিয়েছে যে অঙ্কটি দীঘার সমীকরণ পর্যন্ত করতে হবে, সেখানে এক্সের মান বের করার কোনো দরকার নেই। বুঝে গেছো? চলো এবার 6 দাগের 2-এর অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, এখানে কিন্তু 80 টাকায় ব্যক্তিটা কতটা পরিমাণে চিনি কিনছে সেটা কিন্তু বলে দেয়নি, তাহলে আমরা এখানে মনে মনে ওটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তো লিখো ধরি ব্যক্তিটি 80 টাকায় চিনি ক্রয় করেন এক্স কিগ্রা, ধরি ব্যক্তিটি 80 টাকায় চিনি ক্রয় করেন এক্স কিগ্রা। ঠিক আছে, 80 টাকাতে তিনি এক্স কিগ্রা চিনি কিনেছেন। ঠিক আছে, এবার দেখো পরের লাইন কি বলেছে, বলেছে যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, ওই টাকায় মানে 80 টাকাতে, 80 টাকাতেই তিনি যদি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, মানে এখানে আমাদেরকে প্রতি কিগ্রা মানে 1 কিগ্রা চিনির হিসাবে অঙ্কটাকে করতে হবে। ঠিক আছে, তাহলে ধরে নাও এটাকে একটু আমরা ঘুরিয়ে লিখে দিচ্ছি যে এক্স কিগ্রা চিনির দাম কত, এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা। ঠিক আছে, আর এখানে আমাদেরকে প্রতি কিগ্রা চিনির দাম অর্থাৎ 1 কিগ্রা চিনির কথা জিজ্ঞেস করছি, তাহলে লিখে দেবো 1 কিগ্রা চিনির দাম। আচ্ছা বলো তো 1 কিগ্রা চিনির দাম বেশি হবে না কম হবে? আচ্ছা ঠিক আছে, দেখো এখানে একটা আমরা সহজ উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। ধরে নাও 5টি কলার দাম 15 টাকা হলো, তাহলে বলো তো 1টি কলার দাম কত হবে? 1টি কলার দাম কত হবে, বেশি হবে না কম হবে? কম হবে। আর আমরা কি জানি যে যদি কম হয় তাহলে ভাগের আকারে এটা নিচে চলে আসবে, তাহলে 1টি কলার দাম হয়ে যাবে
3 টাকা। ঠিক একই রকমভাবে 1 কিগ্রা চিনির দাম যদি 80 টাকা হয় তাহলে 1 কিগ্রা চিনির দাম নিশ্চয়ই কম হবে। কম হলে কি হবে, এখানকার যে এক্সটা এখানে ভাগের আকারে নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে 1 কিগ্রা চিনির দাম হয়ে গেল 80/x টাকা। ঠিক একই রকমভাবে এবার আমরা পরের লাইনটা করব। পরের লাইনে কি বলেছিল যে ওই টাকাতে আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন। ওই টাকাতে মানে ওই 80 টাকাতে 4 কিগ্রা চিনি বেশি পেতেন, মানে x কিগ্রা পাচ্ছিল, আরও 4 কিগ্রা বেশি পাবে। তার মানে হয়ে যাচ্ছে x প্লাস 4 কিগ্রা চিনির দাম কত, টাকা সেম থাকবে, ওই টাকারই কথা বলেছে 80 টাকা। তাহলে এখানেও কিন্তু আমরা প্রতি কিগ্রা অর্থাৎ 1 কিগ্রা চিনি হিসাবে অঙ্কটাকে করব। 1 কিগ্রা চিনির দাম একই রকমভাবে 80/x প্লাস 4 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো এই টাকাটা বেশি না এই টাকাটা? ঠিক আছে, চিনিটা কখন সস্তা ছিল আর কখন দামি ছিল? ঠিক আছে, এটা ধরো একটা সহজ আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরে নাও 10 টাকাতে, ঠিক আছে, 10 টাকাতে তোমার 3টি এই লিখোভিকো পেনগুলোকে পাওয়া যায়। এই লিখোভিকো পেনগুলো পাওয়া যায় 10 টাকায় 3টি। প্রোডাকশন খুব ভালো হচ্ছে। যে এখন কি করছে বলো তো, কোম্পানি এখন 10 টাকাতে এই 3টা দিচ্ছে, তার সঙ্গে আবার একটা ফ্রি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে টাকার মূল্য ওই থাকলো, কিন্তু জিনিসটা আমি আরও বেশি পরিমাণের পাচ্ছি। তার মানে বলো তো সস্তা কখন হলো? সস্তা এই সময়টা হলো যখন আমি ওই 10 টাকাতেই 4 পিস পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আগে 80 টাকাতে x কিগ্রা পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন 80 টাকাতে x প্লাস 4 মানে 4 কিগ্রা আরও বেশি পাচ্ছি। তার মানে আমার এটা হচ্ছে কম আর এটা হচ্ছে বেশি। তাহলে লিখে নাও। দেখো এবার লাইনটা কি বলেছে, শেষের লাইনটা দেখো, বলছে তবে কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কিগ্রা প্রতি মানে 1 কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। 1 কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে লিখে নিচ্ছি আমরা, প্রশ্নানুসারে কি বলেছে, প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। দামি এইটা, সস্তা এইটা, তো দামিটা মানে বড়টাকে আগে লিখবো x/x, এটা হচ্ছে প্রতি কিগ্রা চিনি আর এটাও হচ্ছে প্রতি কিগ্রা চিনি। আর এখানে হচ্ছে x/x প্লাস 4, এটা হচ্ছে 1 কিগ্রা চিনি 1 কিগ্রা চিনি। তাহলে 1 কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের সমীকরণটা। এবার দেখো এখানেও 80 আছে, এখানেও 80 আছে। এখান থেকে যদি আমরা 80 কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 1/x মাইনাস 1/x প্লাস 4 ইকুয়াল টু 1। দেখো এবার এই যে 80টা আছে, 80টাকে আমি সমান চিহ্নের ওইদিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে দেখে নাও এখানে x আর x প্লাস 4-এর লসগু কত হবে বলো? এখানে x আর x প্লাস 4-এর লসগু হবে x ইন্টু x প্লাস 4। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ, যে ভাগফলটাকে উপরের সাথে গুণ, বা এটাকে এটার সঙ্গে গুণ এবং এটাকে এটাকে সঙ্গে গুণ, মানে কণাকণি গুণ করতে পারি। তাহলে x প্লাস 4কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে x প্লাস 4ই হয়ে যাবে, মাইনাসের সাইন দিয়ে দিলাম, আর এক্সকে 1 দিয়ে গুণ করলে x হয়ে যাবে ইকুয়াল টু 1/, এখানে যে 80টা ছিল এই 80টা নিচে চলে এলো। ঠিক আছে, এবার দেখো বাকি অংশটা আমি এই সাইডে করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো নাও প্লাস এক্স মাইনাস এক্স কাটা পড়ে গেল, তাহলে এখানে পড়ে রইল 4, আর এখানে নিচে পড়ে আছে এক্স, এক্স গুণ করে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স আর 4 গুণ করে হয়ে যাবে 4x ইকুয়াল টু কত হবে? 1/80। এবার কি করব, মাঝে ইকুয়ালের সাইন আছে, তার মানে এটার সঙ্গে এটার গুণ এবং এটার সঙ্গে একটার গুণ। একের সঙ্গে যদি আমি x স্কোয়ার প্লাস 4xকে গুণ করি তাহলে x স্কোয়ার প্লাস 4xই হবে। তাহলে এখানে লিখো x স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 8/4 কত হয় বলো? 8/4 হয় 32, মানে 320। লিখো অর, তাহলে এই 320টাকে আমি সমান চিহ্নের এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে লিখে দিচ্ছি x স্কোয়ার প্লাস 4x প্লাস 320টা যেই এইদিকে চলে আসবে তাহলে এখানে মাইনাস 320 হয়ে যাবে ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো তো এটাকে আমি দ্বিঘাত সমীকরণের এই রূপটিতে লিখতে পারবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো ম্যাচ হয়ে গেছে, তার মানে এটাই হচ্ছে আমার আনসার। এখানে আর এক্সের মান বের করবো না। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমার আনসার। চলো এবার আমরা 6 দাগের 3 অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল।
ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টার সময় কম লাগতো। ঠিক আছে, এখানে দুটি স্টেশনের কথা বলা হয়েছে এবং সেই দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্বের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো ধরে নাও এখানে একটা স্টেশন আছে, এটা হচ্ছে রানীগঞ্জ এবং এখানে আছে তোমার হাওড়া। ঠিক আছে, এই দুটি স্টেশনের মধ্যে যেটা দূরত্ব সেটা হচ্ছে 200 কিলোমিটার। ঠিক আছে, এবার ধরে নাও একটা ট্রেন 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে বলো তো রানীগঞ্জ থেকে হাওড়া পর্যন্ত পৌঁছাতে ট্রেনটির কত সময় লাগবে? দেখো 1 ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার, ধরো এখানে যাচ্ছে 50, আবার 50, আবার 50 দিয়ে আবার 50। ঠিক আছে, এমনি করে 4 ঘন্টাতে 200 কিলোমিটার ডিস্টেন্স কাভার করে নিল। ঠিক আছে, তাহলে আমরা যখন সময়টা বের করলাম, সময়টা কী করে বের করলাম বলো তো? ডাইরেক্ট যদি আমরা করি, এইভাবে যদি 1 ঘন্টায় 1 ঘন্টা হিসাব না করে যদি ডাইরেক্ট করি, তাহলে সময় ইকুয়াল টু কত হয় জানো? সময় ইকুয়াল টু হয় দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, দূরত্ব বাই গতিবেগ। দেখে নাও আমার টোটাল 200 কিলোমিটার ছিল, এই 200 কিলোমিটারকে যদি আমি 50 দিয়ে ভাগ করি তাহলে সে আমার 4 ঘন্টায় বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে সময় ইকুয়ালটা আমরা কত পেলাম? সময় ইকুয়ালটা হলো আমার দূরত্ব বাই গতিবেগ। দেখো এবার এই অঙ্কটার মধ্যে দেখো এখানে দুটি স্টেশন আছে, ধরো এই একটা স্টেশন এ আর স্টেশন বি। তো এই দুটি স্টেশনের মধ্যে এখানে যে ডিস্টেন্স দেওয়া আছে সেটা দেওয়া আছে 300 কিলোমিটার। ঠিক আছে, আগেরটাতে আমার কি এখানে আমি স্পিডটা বলে দিয়েছিলাম, কিন্তু এখানে কোনো রকম স্পিড দেওয়া নেই, তাহলে এখানে স্পিডটা আমি মনে মনে x কিলোমিটার ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে লিখছি ধরি ট্রেনটির গতিবেগ হবে x কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, মানে ট্রেনটি 1 ঘন্টায় x কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ট্রেনের আমি গতিবেগটা ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে বলো তো সময়টা কী করে বের করব? সময় মানে কি বলেছিলাম? দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে লিখব যে সময় সমান কি বলেছেন? দূরত্ব বাই গতিবেগ। তাহলে মোট দূরত্ব কত? এ থেকে বি স্টেশনের মধ্যে দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, আর গতিবেগ কত? গতিবেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা হচ্ছে তোমার সময়টা। ঠিক আছে, আবার দেখো সেকেন্ড লাইনে অঙ্কটা কী বলেছে, অঙ্কটা কিন্তু বারবার আমাদেরকে পড়তে হবে। দেখো এখানে কি বলেছে, এবার ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, ট্রেনটির গতিবেগ x কিলোমিটার ছিল, এবার বলছে যে ঘন্টায় 5 কিলোমিটার বেশি হয়েছে। ধরে নাও এটা আগেরটা যেমন আমি তোমাদেরকে বলেছিলাম এর গতিবেগ ছিল 50 কিলোমিটার প্রতি ঘন্টা, এবার এর গতিবেগটা বাড়িয়ে যদি আমি 100 কিলোমিটার প্রতি ঘন্টা করে দিই তাহলে বলো তো পৌঁছাতে কত সময় লাগবে? 2 ঘন্টা। তার মানে যখন আমি স্পিডটা বাড়ালাম তখন আমার কি হলো? সময়টা কিন্তু কম লাগলো। তাহলে গতিবেগ যদি 5 কিলোমিটার ঘন্টায় বেড়ে যায় তাহলে সময় কত লাগবে? তাহলে এখন সময় লাগবে, লিখে দাও গতিবেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি পেলে সময় লাগবে সমান। ঠিক আছে, তাহলে গতিবেগ ছিল x কিলোমিটার, এখন হয়ে গেছে x + 5, আর ডিস্টেন্সটা আমার 300 কে 300 ছিল, তাহলে আমি কী হবে? দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখন গতিবেগ কত? x + 5, তাহলে এখন সময় এটা লাগবে। ঠিক আছে, তাহলে একটু আগে আমি কি বললাম, যখন তোমার স্পিড বেড়ে যাবে তখন তোমার কিন্তু সময়টা অটোমেটিক্যালি কম হয়ে যাবে। তাহলে বলো তো এই দুটার মধ্যে বেশি কোনটা কম কোনটা? অবভিয়াসলি ঠিক আছে, এখানে স্পিড বেশি আছে তাহলে সময়ের কম লাগবে, আর এই স্পিড কম ওই জন্য সময় বেশি, তাহলে এটা হচ্ছে বেশি সময়। তাহলে আমরা বেশি থেকে কমটা সবসময় বিয়োগ করব। দেখো নেক্সট লাইনে কি বলেছে, বলেছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টার সময় কম লাগতো। 2 ঘন্টার সময় কম মানে এই ঘন্টাটা মাইনাস এই ঘন্টাটা সমান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে লিখছি প্রশ্নানুসারে 300/x মাইনাস 300/x + 5 =
2 ঘন্টা। ঠিক আছে, ধরো এখান থেকে আমরা এবার 300 কমন নিয়ে নেব, তাহলে পরে কি থাকবে 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2। ঠিক আছে, এই 300টাকে আমি সমান চিহ্নের ওই দিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে এখানে 1/x মাইনাস 1/5x এর এবার ভগ্নাংশ যদি আমি বিয়োগ করি, তাহলে এখানে x আর x প্লাস 5 এর লসাগু হয়ে যাবে x ইন্টু x প্লাস 5। ঠিক আছে, তাহলে এবার এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ, তাহলে x প্লাস 5কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে x প্লাস 5 মাইনাস এক্সকে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে x ইকুয়াল টু 2/300টা এদিকে গুণের আকারে ছিল, তাহলে এদিকে চলে এলে ভাগের আকারে হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবার প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেল, তাহলে উপরে পড়ে রইল 5 আর নিচে পড়ে রইল এক্স আর এক্স গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 5 আর এক্স গুণ করে হয়ে যাচ্ছে 5x ইকুয়াল টু, এখানে কাটাকুটি যদি করি 2 1 2, 2 150, 300, তাহলে 1/150। ঠিক আছে, চলো এবার বাকি অংশটা আমি এইদিকে করে দিচ্ছি। দেখো তাহলে কি করব, এবার এটার সাথে এটার গুণ করব এবং এটার সাথে এটার গুণ, একের সঙ্গে এক্স স্কোয়ার প্লাস 5x যদি গুণ করি, তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস 5x হয়ে যাবে ইকুয়াল টু, আর এখানে 150কে যদি আমি 5 দিয়ে গুণ করে দিই, তাহলে 15 5 75, তাহলে হয়ে যাবে আমার 750। ঠিক আছে, এবার দেখো এই 750কে আমি সমান চিহ্নের এইদিকে নিয়ে আসবো, তাহলে এখানে লিখে নাও এক্স স্কোয়ার প্লাস 5x, আর এখানে প্লাস 750টা সমান চিহ্নের এদিকে চলে এলো মাইনাস 750 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে যেটা হলো এটাকে অ্যাকচুয়াল বিশ্ব দীঘার সমীকরণের আকারে হয়ে গেছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার পরের অঙ্কে চলো, এবার আমরা 6 দাগে 4 অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, মানে ও একটা ঘড়ি কিনেছিল এবং 336 টাকা সেটা বেচে দিয়েছে। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন শতকরা তত টাকায় তার লাভ হলো। এই লাইনটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে যখন আমি অঙ্কটা করব। তাহলে এখানে দেখো ঘড়িটার কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে কিন্তু কোনো রকম ক্রয় মূল্য দেওয়া নেই। ঠিক আছে, তো আমরা সেই ক্রয় মূল্যটাকে আমরা x টাকা ধরে নিচ্ছি। ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ঠিক আছে, ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এবার দেখো কি বলেছে যে ঘড়িটি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, তার মানে x টাকায় কিনে 336 টাকায় বিক্রি করেছে। আচ্ছা ধরে না এই যে পেনটা, ধরো এই পেনটা যদি তুমি 10 টাকায় কিনে কাউকে 12 টাকায় বিক্রি করো, তাহলে বলো তো তোমার লাভ কত টাকা হবে? 2 টাকা লাভ হবে। 2 টাকা পেলে কোথায় না, তুমি বিক্রয় মূল্য মানে 12 টাকাকে ক্রয় মূল্য 10 টাকা বিয়োগ করে দিলে, 12 থেকে 10 বিয়োগ করার পর 2 এলো, তার মানে হচ্ছে লাভ সমান হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমি বের করছি যে লাভ সমান কী হয় বলো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 336 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তাহলে 336 মাইনাস x টাকা, এটা হচ্ছে লাভ। ঠিক আছে, এবারে লাইনটা কিন্তু খুব ভালো করে দেখবে। এবারে কি বলেছে দেখো, বলেছে ঘড়িটি তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, ক্রয় ক টাকায় করেছিলেন x টাকায়, শতকরা তত টাকায় তার লাভ হলো, মানে এক্সের উপর x%ই তার লাভ হবে। তাহলে এখানে আমরা লিখে নিই প্রশ্নানুসারে ঘড়িটির লাভ কত? ঘড়িটির লাভ হচ্ছে 336 মাইনাস এক্স ইকুয়াল টু এবার কী বলেছে, ঘড়িটি যত টাকায় ক্রয় করেছিলেন মানে x টাকা ক্রয় করেছিলেন, সেই x টাকার উপরই তার x% লাভ হচ্ছে। এই জায়গাটা ভালো করে বুঝবে। বলেছে ঘড়িটি যত টাকায় কিনেছিলেন তত টাকার উপরে তার x% তার লাভ হলো, তার মানে হচ্ছে x ইন্টু x%। তাহলে এখানে করে নাও 336 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স, আর 1% হচ্ছে 100। ঠিক আছে, তাহলে
336 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স এক্স গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর নিচে চলে আসছে 100। তাহলে এই 100টা এটার সঙ্গে গুণ হবে, আর এর নিচে কিছু না মানে 1 আছে, একটা এক্স স্কোয়ারের সঙ্গে গুণ হবে। তাহলে 1 আর এক্স স্কোয়ারে গুণ করে এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এখানে ইকুয়াল 100। দেখো 100টা পুরোপুরি 336 মাইনাস এক্সের সাথে গুণ হয়ে যাবে। তাহলে লিখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 3 6, আর এখানে দুটো শূন্য 100 বসিয়ে দাও, মাইনাস 100 আর এক্স গুণ করে হয়ে যাবে 100 এক্স। ঠিক আছে, এবার এইটাকে আর এইটাকে আমরা সমান চিহ্নের এইদিকে নিয়ে চলে আসছি। এক্স স্কোয়ার মাইনাস 100 এক্সটা প্লাস 100 এক্স হয়ে যাবে, আর এটা প্লাসে আছে তাহলে এটা মাইনাসের আকারে 3 3 6 0 0 ইকুয়াল টু 0। দেখো এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাচ্ছে, দেখে নাও সুন্দরভাবে লেখা যাচ্ছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কে চলো। এবার আমরা 6 দাগের 5-এর অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার আগে আমাদেরকে এই স্রোতের অনুকূল এবং প্রতিকূলের ব্যাপারটা একটু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা ধরে নাও এটা ধরো কোনো একটা পর্বত। ঠিক আছে, এখান থেকে একটা নদী আসছে। ঠিক আছে, নদীতে এসে এখানে সমুদ্রে এসে মিশে যাচ্ছে। তাহলে দেখো পর্বতের ঢাল আছে এইদিকে, পর্বতের ঢালটা এদিকে আছে এইদিকে। ঠিক আছে, তার মনে হচ্ছে নদীর স্রোতটা কিন্তু এইদিকে বয়ে যাচ্ছে। ঠিক আছে, নদীর স্রোতটা বইছে এইদিকে। ঠিক আছে, ধরো এই নদীতে একটা নৌকা আছে, এই নদীতে একটা নৌকা আছে। ঠিক আছে, নৌকাটি এই পর্বতের থেকে সমুদ্রের দিকে ঢাল বেয়ে নিচে নেমে আসছে। ঠিক আছে, তাহলে এই যে স্রোতটা পর্বত থেকে নিচে নেমে আসে তার তো কিছু একটা গতিবেগ থাকবে। তো ধরে নিলাম যে এখানে স্রোতের যে গতি আছে সেটা হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এখানে মাঝি যে নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছে সেই নৌকাটার গতিবেগ হচ্ছে, এই নৌকাটার গতিবেগ হচ্ছে এখানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো নৌকার মাঝি যখন স্রোতের অনুকূলের দিকে নৌকাটাকে বয়ে নিয়ে যাচ্ছে তখন নৌকাটাকে খুব ইজিলি নিয়ে যাচ্ছে। কারণ কি বলতো, কারণ ওই যে স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা ওটা ওই নৌকার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, যার ফলে ও খুব কম কষ্টের মধ্যে নৌকাটাকে খুব তাড়াতাড়ি আগে নিয়ে যেতে পারছে। তাহলে যখনই তোমাকে স্রোতের অনুকূলে নৌকার বেগ জিজ্ঞেস করবে তখনই জানবে যে আমি স্রোতের দিকেই যাচ্ছি, তার মানে স্রোতের যা বেগ থাকবে সেই বেগটাকে আমি নৌকার সঙ্গে যোগ করে দেবো। তাহলে এখানে যদি তোমাকে স্রোতের অনুকূলে নৌকার বেগ জিজ্ঞেস করে তাহলে কত হবে বলো তো, 10 কিলোমিটার হচ্ছে নৌকার বেগ, আর তার সঙ্গে 2 কিলোমিটার স্রোতের বেগটা যোগ হয়ে যাবে, দিয়ে এখানে ওভারঅল গতিবেগ হয়ে যাবে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে স্রোতের অনুকূলে। ঠিক বিপরীত অবস্থায় যদি হয়, যদি এই নৌকাটা এবার স্রোতের বিপরীত দিকে মানে সমুদ্র থেকে যদি এবার পর্বতের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে নৌকার মাঝি থাকবে তাকে স্রোতকে কাটিয়ে তার বিপরীতে অনেক কষ্টের সাপেক্ষে যেতে হবে। সেক্ষেত্রে কি হবে, স্রোতের যে গতিবেগ ছিল সেই গতিবেগটা নৌকার গতিবেগ থেকে মাইনাস হয়ে যাবে, কারণ ওই গতিবেগটাকে কাটিয়ে ওর ধারার বিপরীতে ওকে যেতে হচ্ছে। তখন ওই 2 কিলোমিটারটা নৌকার বেগ থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে স্রোতের প্রতিকূলে যদি তোমাকে নৌকার গতিবেগ জিজ্ঞেস করে সেক্ষেত্রে এই নৌকার বেগ থেকে স্রোতের বেগকে বিয়োগ করে দেবে, সেক্ষেত্রে গতিবেগ হয়ে যাবে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝেছো? তাহলে স্রোতের অনুকূলের সময় স্রোতের বেগকে নৌকার বেগের সঙ্গে যোগ করে দেবে, এবং স্রোতের প্রতিকূলের সময় স্রোতের বেগকে নৌকার বেগ থেকে বিয়োগ করে দেবে। বাস এইটুকুই জানানোর ছিল। এবার দেখো আমরা অঙ্কে ফিরে আসছি। বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে, এখানে কিন্তু স্রোতের বেগ 2 কিলোমিটার বলে দিয়েছে, কিন্তু নৌকার বেগ কোথায় বলে দেয়নি। তাহলে এখানে নৌকার বেগটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। ধরি নৌকাটির গতিবেগ, ধরি নৌকাটির গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, ধরি নৌকাটির গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই অংশটা আমি আবার মুছে দিচ্ছি। এবার দেখো, তাহলে স্রোতের গতিবেগ তো আমাদের জানা আছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বলতো স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হয়ে যাবে? তাহলে লিখো স্রোতের অনুকূলে
নৌকার গতিবেগ হবে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে, কি বলেছিলাম যে স্রোতের বেগটাকে নৌকার বেগের সঙ্গে যোগ করে দেবে, মানে হচ্ছে x প্লাস 2 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে যেমন অনুকূলটা বের করলাম সেরকম আমাদেরকে প্রতিকূলও বের করতে হবে, কারণ এখানে বলেই দিয়েছে যে রতন মাঝি নৌকাটাকে নিয়ে যাচ্ছে আবার ফিরেও আসছে, তার মানে একটা সময় যদি অনুকূলে যায় তাহলে ওকে ফিরে আসার সময় প্রতিকূলের সঙ্গে সম্মুখীন হতে হবে, তাহলে এখানে আমাদেরকে প্রতিকূলটা বের করতে হবে। তাহলে লিখে নাও, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ হবে, কি হবে বলো, x মাইনাস 2 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, চলো দেখো এবার পরের লাইনটা পড়ো। বলেছে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে এবং ওই দূরত্ব ফিরে আসতে তার মোট 10 ঘন্টা সময় লাগলো। মানে হচ্ছে তোমার ধরো এখান নদীটা হচ্ছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে নদীটা, তো এখান থেকে এটা ডিস্টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে 21 কিলোমিটার। ঠিক আছে, রতন মাঝি ধরো স্রোতের অনুকূলে এখান থেকে এটা যাচ্ছে আবার গিয়ে এখান থেকে এখানে ফিরে আসছে, তো তার সময় লেগে যাচ্ছে 10 ঘন্টা, তার মোট সময় লাগছে 10 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা কিন্তু সময়টা বের করব। সময় বের করার ফর্মুলা একটু আগেই বললাম, সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে লিখো স্রোতের অনুকূলে তার সময় লাগবে, লিখো স্রোতের অনুকূলে তার সময় লাগবে সমান, মোট ডিস্টেন্স কত আছে বলো, মোট ডিস্টেন্স আছে তোমার 21 কিলোমিটার যাওয়ার সময়। ঠিক আছে, এই 21 কিলোমিটার ডিস্টেন্স আর স্পিডটা কত আছে, অনুকূলে আছে x প্লাস 2 ঘন্টা। ঠিক আছে, এবার চলে এসো তোমরা প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে তার সময় লাগবে সমান, এখানেও সে 21 কিলোমিটারই আছে, এখানে নদীটা অতটাই চওড়া আছে, কি হয়ে যাবে প্রতিকূলে গতি কত, x মাইনাস 2 ঘন্টা। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, তার স্রোতের অনুকূলে গিয়ে এবং প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগছে, তার মানে হচ্ছে এই অনুকূলের সময় প্লাস প্রতিকূলের সময় সমান 10 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি প্রশ্নানুসারে 21/x প্লাস 2 প্লাস 21/x মাইনাস 2 ইকুয়াল টু 10 ঘন্টা। ঠিক আছে, চলো এবার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। এখান থেকে যদি 21 কমন নিই, ধরো এখান থেকে আমরা 21 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে 1/x প্লাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইকুয়াল টু 10। এই 21টাকে আমি সমান চিহ্নের এদিকে নিয়ে চলে যাব, আর তাহলে এখানে আমার x প্লাস 2 আর x মাইনাস 2 হয়ে যাবে লসাগু। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটার গুণ এবং এটার সঙ্গে এটার গুণ, এক্সের সঙ্গে x প্লাস 2 এর সঙ্গে 1 এর গুণ করব, তাহলে x প্লাস 2 হয়ে যাবে, প্লাসের সাইন x মাইনাস 2 এর সঙ্গে 1 এর গুণ করলে x মাইনাস 2 হয়ে যাবে। আর এখানে 10 বাই এখানে যে 21টা ছিল এখানে নিচেতে চলে আসবে। ঠিক আছে, চলো এবার আবার বাকি অংশটা আমি এখানে করব। আচ্ছা, এখানে একটা লাইন করে নিচ্ছি, তারপর দেখো তাহলে এখানে প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে x আর x যোগ করে হয়ে যাচ্ছে এখানে 2x। আর নিচে দেখে নাও, এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমি কার ফর্মুলা বলেছিলাম মনে পড়ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এই জায়গায় আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিচ্ছি, মানে x স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10/21। ঠিক আছে, চলো এবার এই অংশটা এদিকে করব। দেখো তাহলে কি করব, কণাকণি গুণ, এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ, 10-এর সঙ্গে x স্কোয়ার মাইনাস 4x এর আমি গুণ করে দিচ্ছি, তাহলে 10x স্কোয়ার মাইনাস 10 হয়ে যাচ্ছে 40 ইকুয়াল টু 21 আর 2 গুণ করে হয়ে যাবে 42 আর তার সাথে আছে x। ঠিক আছে, তাহলে লিখো 10x স্কোয়ার প্লাস 42 এক্সট্রা মাইনাস
42x হয়ে যাবে সমান চিহ্নের এদিকে, আর এখানে -40 = 0। ঠিক আছে, এখান থেকে কিছু কমন যাবে দেখতে পাচ্ছ, এখান থেকে হ্যাঁ 2 কমন নিয়ে নাও। 2 যদি কমন নিয়ে নিই, 2 কততে 10, 2 5 10, 5x² মাইনাস 2 কততে 42, 2 21 42, x মাইনাস 2 কততে 40, 2 20 40 = 0। তাহলে এই 2টাকে আমি সমান চিহ্নের ওইদিকে কিন্তু পার করে দিচ্ছি। তাহলে লিখে নাও 5x² মাইনাস 21x মাইনাস 20 = 0/2, আর 0-র সঙ্গে যেটাই ভাগ করব তার ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে লিখো 5x² মাইনাস 21x মাইনাস 20 = 0-র সঙ্গে 2 ভাগ করলে 0 হয়ে যাবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, চলো এবার 6 দাগের 6 অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয়ই একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাকে কাজের পরিমাণ বলে দেয়নি যে কতটি কাজ আছে, আবার এখানে এটাও পরিষ্কার করে বলে দেয়নি যে কি বলেছে, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। মহিম অপেক্ষা মজিদের মানে মহিমের কত সময় লেগেছে সেটাও কিন্তু তোমাকে বলে দেয়নি। তো তুমি ভেবে নাও, ধরো এটা একটা মাঠ আছে, ঠিক আছে, এই মাঠটাকে ধরো ওরা পরিষ্কার করবে। ঠিক আছে, তো পুরো মাঠের কাজটা যখন জানা নেই তখন এই পুরো কাজটাকে তুমি এক অংশ ভেবে নিতে পারো। ঠিক আছে, আর এখানে ধরে নাও মহিম অপেক্ষা মজিদের, তাহলে মহিমের সময়টাকে তুমি এখানে মহিমের যে সময় আছে সেই মহিমের সময়টাকে তুমি x ঘন্টা ধরে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো লিখছি, ধরি সমস্ত কাজটি সমান 1 অংশ। ঠিক আছে, মানে পুরো কাজটা হয়ে গেল তোমার 1 অংশের কাজ। ঠিক আছে, আবার লাইনটা একবার পড়ে নাও। বলেছে দেখো ভালো করে, বলে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, মানে মহিমের থেকে মজিদ, তাহলে মহিমকে তোমাকে ধরতে হবে। লিখো, ধরি মহিমের কাজটি করতে সময় লাগে, কত সময় লাগে বলো, এটাকে আমি x ঘন্টা ধরে নিচ্ছি। ঠিক আছে, কাজটি মানে কোন কাজটির কথা বলা হচ্ছে, কাজটি মানে 1 অংশ। ঠিক আছে, এবার দেখো দুজনেই বলছে যখন একসঙ্গে কাজ করছে তখন 2 ঘন্টায় কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তার মানে দুজনকে আমাকে 2 ঘন্টা করে কাজ করাতে হবে। ঠিক আছে, তাহলে লিখো, এটাকে আমি একটু সাজিয়ে লিখে দিচ্ছি। দেখো মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ, তাহলে এটা লিখছি, মহিম x ঘন্টায় কাজ করে, x ঘন্টায় কাজ করে 1 অংশ, মানে x ঘন্টাতে পুরো কাজটা কিন্তু করে দিচ্ছি। এবার লিখো মহিম 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টা নিশ্চয়ই কম হবে, তাহলে কম হলে কী হবে, 1/x ভাগের আকারে এটা নিচে চলে আসবে। আর কি বললাম, 2 ঘন্টার হিসাবে কিন্তু দুজনকে কাজ করাতে হবে। তাহলে মহিম 2 ঘন্টায় কাজ করে, তাহলে 1 × 2/x = 2/x অংশ। ঠিক আছে, তাহলে মহিম কিন্তু 2 ঘন্টাতে 2/x অংশ কাজ করছে। এবার দেখো বলেই দিয়েছে, বলেছে মহিম অপেক্ষা মজিদ 3 ঘন্টা বেশি কাজ করে। ঠিক আছে, তাহলে মহিম যদি x ঘন্টা কাজ করছে তাহলে মজিদ কত কাজ করবে, x + 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে লিখে দিচ্ছি, আবার লিখো একই রকমভাবে, মজিদ x + 3 ঘন্টায় কাজ করে। বলতো x + 3 ঘন্টা কত কাজ করছে, ও কিন্তু ও মহিমের মধ্যে পুরো কাজটাই করছে, মানে 1 অংশ কাজ করছে। ঠিক আছে, আর মজিদ এবার লিখো 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টা নিশ্চয়ই কম করবে, 1 ঘন্টায় কম করছে মানে 1/x + 3 অংশ। আর কি বললাম, 2 ঘন্টায় আমাকে কাজ করাতে হবে, তাহলে মজিদ 2 ঘন্টায় কাজ করে 1টা লিখবে, তো লিখে নাও 1 × 2/x + 3 = 2/x + 3 ঘন্টা, অংশ। ঠিক আছে, তাহলে দেখো মহিম 2 ঘন্টায় কাজ করছে, 2/x অংশ,
এবং মজিদ 2 ঘন্টায় কাজ করছে 2/x+3 অংশ। এবার দেখো এরা দুজন যখন 2 ঘন্টায় কাজটা করছে তখন কিন্তু কাজটা পুরো সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তার মানে পুরো 1 অংশ কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে লিখতে পারি। আচ্ছা, তাহলে এই অংশটা আমি মুছে দিচ্ছি। দুইটাকে এবার সমান চিহ্নের ওইদিকে নিয়ে চলে যাব। তাহলে লিখো 1/x আর 1/x3 মধ্যে এটা ভগ্নাংশের আমি যোগ করে দিচ্ছি। তাহলে এদের লসও কত হবে? x × x+3। তাহলে এটার সাথে এটার গুণ এবং এটার সাথে এটার গুণ, x+3কে 1 দিয়ে গুণ করলে আমার x+3 হয়ে যাবে, আর প্লাস xকে 1 দিয়ে গুণ করবো তো x হয়ে যাবে, ইকুয়াল টু 1/, এই দুইটার সঙ্গে গুণের আকারে ছিল, তাহলে এদিকে গেলে ভাগের আকারে হয়ে গেল। এবার দেখো তাহলে x আর x যোগ করে কত হয়ে যাবে? 2x+3। তাহলে এখানে কত করে এলো? x আর x গুণ করে হয়ে যাচ্ছে x² প্লাস x আর 3 গুণ করে হয়ে যাচ্ছে 3x, ইকুয়াল টু 1/2। ঠিক আছে, এবার দেখো তাহলে 1-এর সঙ্গে x² প্লাস 3x এর গুণ হবে এবং 2-এর সঙ্গে 2x প্লাস 3 গুণ হবে, কারণ মাঝে ইকুয়ালের সাইন আছে। তাহলে 1-এর সঙ্গে যদি আমি এটাকে গুণ করি তাহলে x² প্লাস 3x রয়ে যাবে, কারণ 1-এর সঙ্গে যাই গুণ করবে সেটাই হয়ে যাবে। আর 2-এর সাথে এটাকে গুণ করছি, 2 দিয়ে 4x প্লাস 2 3 6। ঠিক আছে, এবার লিখো। এবার এখানে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, x² প্লাস 3x আর প্লাস 4x যদি এদিকে চলে আসে তাহলে -4x হয়ে যাবে, প্লাস 6 এদিকে চলে এলে -6 হয়ে যাবে, ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো পরের অংশটা। তাহলে লিখে দিচ্ছি x² 3x থেকে যদি 4x বাদ যায় তাহলে -x হয়ে যাবে, আর -6 ইকুয়াল টু 0। দেখো তো এটাকে এই দ্বিঘাত সমীকরণের আকারে লেখা গেল, এই x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা এই আকারে কিন্তু হয়ে গেছে, তার মানে আমার দ্বিঘাত সমীকরণের আকারে এটা লেখা সম্পূর্ণ হয়েছে। তাহলে এটাই হয়ে গেল আনসার। চলো এবার আমরা 6-এর দাগের 6-এর অঙ্কটা করব। দেখো এখানে কি বলছি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে কিন্তু 6 বেশি। তাহলে তুমি দশক স্থানীয় অঙ্কটিকে যদি তুমি x ধরে নাও তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হয়ে যাবে বলো? x+6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই আমি এখানে লিখে দিচ্ছি। ধরি একক স্থানীয় অঙ্কটি হবে কত হবে বলো? কত হবে? আচ্ছা একক নয়, এটা হবে দশক। ধরি দশক স্থানীয় অঙ্কটি হবে কত হবে? x। তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হয়ে যাবে বলো? তাহলে একক স্থানীয় অঙ্কটি হবে কি বলেছে? যে দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি, তার মানে একক স্থানীয় অঙ্কটি হয়ে যাবে x+6। তাহলে বলো তো সংখ্যাটা কত হবে? আচ্ছা ঠিক আছে, দেখো আমি একটু ইজিলি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরে নাও আমি যে কোনো তোমাকে একটা সংখ্যা বললাম, এই 45। এবার বললাম যে এই 45 সংখ্যাটা বলো তো কীভাবে তৈরি হয়েছে। ধরো এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক। একক মানে হচ্ছে 1 আর দশক মানে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে দেখো এই 45 সংখ্যাটা কীভাবে তৈরি হচ্ছে। ধরো এখানে এককের ঘরে কী আছে? 5 আর দশকের ঘরে আছে 4। তাহলে এই যে 5টা আছে এইটার সঙ্গে গুণের আকার আছে এবং এই 4টা এই 10-এর সঙ্গে গুণের আকারে আছে এবং ওই দুটির মধ্যে যোগের সম্পর্ক। ঠিক আছে, তাহলে 5টা যদি 1-এর সাথে গুণের সম্পর্ক থাকে এবং এই 4টা 10-এর সাথে গুণের সম্পর্কে আছে এবং এই দুটোর মধ্যে কিসের সাইন আছে? প্লাস। তাহলে দেখো 4 10 কত হয়ে যাচ্ছে? 40 প্লাস 5 1 কত হয়ে যাচ্ছে? 5। তাহলে কত হয়ে গেল? হলো 45। তাহলে এইভাবেই কিন্তু সংখ্যাগুলো তৈরি হয়। ঠিক আছে, এইটা হচ্ছে একটা কমপ্লিট সংখ্যা, এটা হচ্ছে একটা অঙ্ক এবং এটা হচ্ছে একটা অঙ্ক। সেই হিসাবে তাহলে বলো তো এখানে সংখ্যাটি কত দাঁড়াবে? দেখো সেই হিসাবে এখানে সংখ্যাটি দাঁড়াবে, তাহলে এটা হচ্ছে এককের 1 আর দশকের 10। তাহলে এইটা এটার সঙ্গে গুণের আকারে আছে এবং এটা এটার সঙ্গে গুণের আকার এবং তারপর দুটির মধ্যে যোগের সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দাও সংখ্যাটি হবে সমান। সংখ্যাটি কত হবে বলো? একক স্থানীয় অঙ্ক কত আছে? x+6। এটা
একের সঙ্গে গুণের আকারে আছে, আর দশক স্থানীয় অঙ্ক কত আছে, এক্স আছে। এটা কার সঙ্গে গুণের আকারে আছে, এটা 10-এর সঙ্গে গুণের আকারে আছে। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে কিসের সম্পর্ক হচ্ছে, যোগের সম্পর্ক। তাহলে 10 আর এক্স যদি আমি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 10x প্লাস একের সঙ্গে এক্স প্লাস সিক্সকে যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস সিক্স। তাহলে 10x আর x যদি আমি যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 11x, আর এখানে প্লাস 6 লিখে দিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের সেই সংখ্যাটা। ঠিক আছে, দেখো এবার পরের লাইনটা কি বলছে ভালো করে পড়বে। বলেছে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয় মানে এইটা একটা অঙ্ক এবং এই একটা অঙ্ক, তাহলে এই অঙ্কদের গুণফল, তাহলে অঙ্কদের গুণফল মানে দশক স্থানীয় অঙ্ক আর এই একক স্থানীয় অঙ্কের মধ্যে যে গুণফলটা হচ্ছে, এই গুণফলটা কি হচ্ছে বলো তো, বলেছে সংখ্যাটির চেয়ে কত কম বলো, সংখ্যাটির চেয়ে বলেছে 12 কম। তাহলে সংখ্যাটি হচ্ছে আমার 11x প্লাস 6, এটা থেকে কিন্তু 12 কম। তাহলে এটাকে আমাদের প্রশ্নানুসারে এই সমীকরণটাকে আমাদেরকে বলেছে। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কত হলো বলো, প্রশ্নানুসারে x ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস 12। ঠিক আছে, এবার এই এক্সের সঙ্গে যদি গুণ হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস এক্স আর 6 যদি গুণ হয়ে যায় তাহলে হয়ে যাবে 6x। ঠিক আছে, ইকুয়ালের সাইন দাও, 6x 11x প্লাস 6, দেখুন প্লাস 6 আর মাইনাস 12, প্লাস 6 আর মাইনাস 12, এই দুটোর মধ্যে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে এখানে আমার -6। ঠিক আছে, এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে প্লাস 6x আছে, যেমন ছিল লিখে দিলাম। আর এইদিকে 11x যদি সমান চিহ্নের এইদিকে চলে আসে তাহলে -11x হয়ে যাবে, আর -6 যদি এইদিকে আসে তাহলে এখানে +6 হয়ে যাবে, আর সমানের এইদিকে কিছুই রইল না, মানে এখানে 0 রইল। এবার দেখে নাও এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x, তা 6 থেকে 11 যদি বাদ দিই তাহলে কত হবে, -5x হয়ে যাবে, আর এখানে আছে +6 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা দেখো তো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমাদের যে রূপটি ছিল সেটা কী ছিল, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। দেখো তো এটার সঙ্গে এটা ম্যাচ হয়ে গেছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের সেই সমীকরণটা। তাহলে এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। বুঝতে পেরেছো? চলো এবার আমরা 6 দাগের 8-এর অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 450 বর্গমিটার। ঠিক আছে, তাহলে দেখে নাও এখানে একটা আয়তকার খেলার মাঠ আছে, এটা ধরে নাও সেই আয়তকার খেলার মাঠটা। ঠিক আছে, এটা হচ্ছে সেই আয়তকার খেলার মাঠ যার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 45 এবং যার প্রস্থটা বলে দিয়েছে 40। তাহলে এটা বলেছিলাম এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এবার কি বলেছে যে সেই মাঠের বাইরের দিকে সমান চওড়া একটা রাস্তা আছে। ধরে নাও এই যে মাঠটা, এই মাঠের বাইরের দিকে কিন্তু এরকম করে একটা সমান চওড়া একটা কিন্তু রাস্তা আছে, ধরো এরকম করে একটা রাস্তা আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেই মাঠের চারপাশে একটা কিন্তু সেই রাস্তা। ঠিক আছে, এই রাস্তাটা কিন্তু চারিদিক থেকে সমান। এই দিকটা যদি x মিটার চওড়া হয় তাহলে এই দিকটাও x মিটার চওড়া হবে, এই দিকটা x মিটার চওড়া হলে এই দিকটাও x মিটার চওড়া হবে। তাহলে এই রাস্তাটাকে আমি ধরে নিচ্ছি যে মনে করি মাঠের বাইরে রাস্তাটি x মিটার চওড়া। ঠিক আছে, তাহলে লিখে দিই, ধরি মাঠের বাইরে রাস্তাটি x মিটার চওড়া। ঠিক আছে, মানে মাঠের বাইরে যে রাস্তাটা আছে x মিটার চওড়া। এবার ধরো আমি এখন রাস্তাটাকে বাদ দিচ্ছি, শুধুমাত্র আয়তকার মাঠটার কথা বলছি। তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে বলো তো ক্ষেত্রফল কী হবে? তার আগে আমি লিখে নিচ্ছি যে রাস্তা বাদে মাঠটির দৈর্ঘ্য, রাস্তা বাদে মাটির দৈর্ঘ্য কত হবে বলো, কত আছে 45 মিটার। এবার লিখো রাস্তা বাদে মাটির প্রস্থ, রাস্তা বাদে মাটির প্রস্থ কত হবে, রাস্তা বাদে মাটির প্রস্থ হবে 40 মিটার। এবার লিখে দাও রাস্তা বাদে মাটির ক্ষেত্রফল। তাহলে বলো রাস্তা বাদে মাটির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কী জানি, ক্ষেত্রফলের ফর্মুলা হয় দৈর্ঘ্য গণিত প্রস্থ। তার মানে হচ্ছে
45 ইন্টু 40, তাহলে 45 আর 40 আমরা গুণ করছি। 4 5 20 শূন্য, হাতে থেকে 2, 4 4 16 আর 2 হয় 16 আর 2 হয় 18। ঠিক আছে, তাহলে 1800 বর্গ মিটার হচ্ছে রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল। ঠিক আছে, এবার ধরো আমি এই মাঠটির সঙ্গে রাস্তাটাকেও ইনক্লুড করে দিচ্ছি। তো ধরো আমি যদি দৈর্ঘ্যের কথা বলি, আগে আমার দৈর্ঘ্য ছিল 45 মিটার। তো তার সাথে এইখানে যে এইটুকু অংশটা দেখতে পাচ্ছ, এইটুকু অংশটা এখানে এক্স মিটারটাও যোগ হলো, আর এইখানে এক্স মিটারটাও যোগ হলো। তাহলে এখন রাস্তা সহ মাঠটির যে দৈর্ঘ্য হবে সেটা 45 প্লাস এক্স প্লাস এক্স, মানে দুদিকে এক্স এক্স করে প্লাস হচ্ছে। তাহলে আমরা লিখে নিচ্ছি রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য কত হবে বলো? এদিকে আছে 45 মিটার, তার সঙ্গে দুদিকে এক্স এক্স করে যোগ হচ্ছে, মানে হচ্ছে 2 ইন্টু এক্স, মানে 2x। তাহলে হয়ে যাচ্ছে 45 প্লাস 2x মিটার। এটা হচ্ছে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য। এবার লিখো, এবার দেখো প্রস্থর ব্যাপারটা যদি বলি, প্রস্থর ব্যাপারটা এখানে কত আছে? এখান থেকে এইটুকু আছে 40 মিটার, কিন্তু তার সঙ্গে এখানে যদি আমি এক্স মিটার এবং এখানেও যদি এক্স মিটার যদি যোগ হয়ে যায়, তাহলে 40 প্লাস 2x মিটার হয়ে যাবে। তাহলে লিখো রাস্তা সহ মাঠটির প্রস্থ হবে কত হবে বলো? 40 প্লাস 2 ইন্টু এক্স, তাহলে কত হবে? 40 প্লাস 2x মিটার। ঠিক আছে, এবার আমরা করব রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল। এবার লিখো রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল হবে সমান কত হবে? এইটা গণিত এইটা, তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। ঠিক আছে, তাহলে এটা হলো রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দেখো এই পুরো ক্ষেত্রফলটা মানে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে ক্ষেত্রফলটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা অটোমেটিক্যালি এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। মানে বুঝতে পেরেছো? মানে এইটা থেকে যদি আমরা এইটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আর এখানে সেই রাস্তার ক্ষেত্রফল তোমাদেরকে বলে দিয়েছে 450 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা প্রশ্নানুসারে আমরা এখান থেকে বলতেই পারি, কি বলতে পারি না, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এই যে গুণটা, ঠিক আছে, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল থেকে এইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই 1800 মিটার, তাহলে আমার রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ 450 মিটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু গুণ করে নিচ্ছি। দেখো এখানে গুণ করছি, 45কে 40 দিয়ে যদি গুণ করি, তাহলে 45 আর 40 গুণ করে কত হয়েছিল? 1800। এই 45কে 2x দিয়ে যদি আমি গুণ করি, তাহলে হয়ে যাবে 45 দিয়ে 90x প্লাস 2xকে যদি 40 দিয়ে গুণ করি, 40 দিয়ে হয়ে যাবে 80x প্লাসে প্লাসে প্লাস 2কে 2 দিয়ে গুণ করে 4 আর x গুণ করে হয়ে যাবে 4x স্কোয়ার মাইনাস 1800 প্লাস 450। ঠিক আছে, এবার দেখো মাইনাস 1800 আর প্লাস 1800 পুরোপুরি কেটে গেল। ঠিক আছে, তাহলে লিখো নেক্সট লাইনটা, এখানে কি আছে দেখো, এটা 4x স্কোয়ারটাকে আমি আগে নিয়ে চলে আসছি। তাহলে 4x স্কোয়ার প্লাস 90x আর 80x যদি যোগ করি, তাহলে কত হয়ে যাবে? 9 8 কত হয়ে যাবে? 17, তাহলে 170x। ঠিক আছে, আর এদিকে কিছু আছে না, এদিকে 450 পড়ে আছে। তাহলে এই 450টাকে যদি আমি সমান চিহ্নের এইদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস 450 হয়ে যাবে, আর সমান চিহ্নের ওইদিকে কিছুই নেই, মানে এখানে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে জায়গা নেই, তাহলে আমি বাকি অংশটা উপরে করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে উপরে একটু মুছে দিচ্ছি। দেখো এবার তাহলে এখানে কত হয়েছে? এখানে 4x স্কোয়ার, লিখো কত লিখলাম? 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কোনো কিছু কমন যাবে নাকি দেখে নাও। দেখো এখানে 4, এখানে 170, এখানে 450, তাহলে 2 সব জায়গাতে আছে, তাহলে এখান থেকে আমি 2 কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকবে 2 2 4, 2x স্কোয়ার প্লাস 2 8 16, 2 5 10, 85x মাইনাস
2 2 4 আর 2 25 50 ইকুয়াল টু 0। তাহলে এই দুইটাকে আমি সমান চিহ্নে এইদিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে লিখো 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0/2। ঠিক আছে, এবার নেক্সট লাইনটা দেখো কী করব। और 2x² प्लस 85x माइनस 225 ইকুয়াল টু 0-র সঙ্গে যাই ভাগ করবে তার ভ্যালু 0 আসবে। এবার দেখে নাও এই যে সমীকরণটা আমরা পেলাম এটা x² প্লাস bx প্লাস c সমীকরণের সাথে ম্যাচ হয়েছে, তাহলে এটাকে আমরা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। আর আমাদেরকে এটুকুই করতে বলেছে যে অঙ্কটিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে শুধু সাজিয়ে দাও। এখানে কিন্তু x এর মান লিখতে বলেনি, তাহলে এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। বুঝতে পেরেছো?